দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের সাথে আছি আমি মানসুর আল মতিন। আজকে আমরা সাহিত্য নিয়ে কথা বলতে চাই, কবিতা নিয়ে কথা বলতে চাই, বরাবরের মতন রাজনীতি নিয়ে নয়। এবং সেই জন্য আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আছেন আফসানা বেগম, কথা সাহিত্যিক ও অনুবাদক, এবং স্নিগ্ধা বাউল, কবি ও লেখক। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এই ঈদের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদ এর প্রসঙ্গ যখনই আসে, ঈদ সংখ্যার বিষয় সামনে আসে, এবং ওই একটা গানে কথা আছে না যে পুজোর সংখ্যার চাপে অনেক সময় সাহিত্য মারা যায়, তেমনটা হয় কিনা আপনাদের দুজনের কাছে? এই প্রশ্ন শুরুতে আফসানা বেগম। মারা যায় কিনা, আচ্ছা, আমার মনে হয় যে একেবারে আগে থেকে যদি বলি যে ৮০-র দশক, যে সময়টা আমি প্রথম ঈদ সংখ্যার সাথে পরিচিত হয়েছি, আমার মনে হয় যে পাঠক হিসেবে ঈদ সংখ্যা আমাকে অনেক দিক নির্দেশনা দিত যে এবার বড় বড় লেখকরা আমাদের এখানকার, তারা কি উপন্যাস লিখছেন বা কীরকম লেখাজোখা এখন হচ্ছে। পরে হয়তো ওটা আবার বই আকারে আসবে, সেটা হয়তো আরও বড় হবে। সেক্ষেত্রে হয়তো ওটা ট্রেইলারের মতো ছোট একটা জায়গায়, ছোট আয়তনে আসে বলে সাহিত্য মারা যাচ্ছে বলে মনে হতে পারে। কিন্তু আমার মনে হয় যে এটা জানাশোনার জন্য বেশ ভালোই একটা ব্যবস্থা, যে পরবর্তীকালে আমরা সবার কাছে কি লেখাজোখা পাচ্ছি। কিন্তু আরেকটি বিষয়, তখন তো খুব অল্প ঈদ সংখ্যা ছিল, খুব গুরুত্বপূর্ণ লেখাগুলোই শুধু আমরা পেতাম। কিন্তু এখন যেহেতু ঈদ সংখ্যা একটা ব্যবসায়িক ব্যাপার অনেকটা হয়ে গেছে, যে যারা সুন্দর করে করতে পারেন তারাও করছেন, যারা সুন্দর করে করতে পারার মতো যোগ্যতা এখনও অর্জন করেননি তারাও বেশ জোরে সোরে করে যাচ্ছেন। তো এখানে একটু এরকম ব্যাপার আসতে পারে যে কোনটা আমি পড়বো, কোনটা আমি সংগ্রহ করব। একেবারে সাহিত্য মরে যাচ্ছে আমি মনে করি না। আমি মনে করি চর্চাতে তো থাকা ভালো। আস্তে আস্তে সবাই ভালো লিখবে, বা চর্চা না থাকলে আসলে লিখবেই বা কোথায়। আপনার এবারে কি কি নিয়ে লেখা বেরোচ্ছে বা কি কি নিয়ে ভাবছেন? আমি আসলে এবারে উপন্যাসই সবসময় লিখি ঈদ সংখ্যায়, কিন্তু এবারে কোনো কারণে আমার গত বছরখানেক একটু বেশি লেখা হয়নি। সে কারণে ৬টা গল্প ৬টা সংখ্যায় বেরিয়েছে, আর কিছু অন্য গদ্য বেরিয়েছে আরও ২-৩টায়। কি কি নিয়ে লিখছেন সেখানে? সেগুলো আছে ভ্রমণ গদ্য আছে, ব্যক্তিগত গদ্য আছে, বই নিয়ে আলাপ। আর গল্পগুলো তো এক একটা এক এক রকমের, যেরকম লেখা হয় সাধারণত দেখা যায় যে কোনোটা সায়েন্স ফিকশন, কোনোটা সাধারণ সামাজিক কোনো কল্পকাহিনী, এই ধরনেরই। স্নিগ্ধা বাউল, আপনার কাছে আসবো। একই প্রশ্ন স্বাভাবিকভাবেই। ঈদ সংখ্যার জন্য কি কোনো চাপ অনুভব করেন যে আসলে এই সময়ের মধ্যে লিখে দেয়া? কারণ এক জায়গায় আপনি বলছিলেন যে আসলে জীবনের অভিজ্ঞতা বলুন বা কোনো একটা মুহূর্তের কথা হয়তো যখন মাথায় আসে তখনই লেখাটা আসে, কিন্তু একটা নির্দিষ্ট সময়কে সামনে রেখে যখন লিখতে হয় তখন ব্যাপারটা কি দাঁড়ায়? প্রথমত হচ্ছে যে সাহিত্যেরও তো আসলে উদযাপনের অধিকার আছে। সেদিক থেকে ঈদ সংখ্যা, পূজা সংখ্যা, এটাকে আসলে উদযাপনের জায়গা থেকে দেখব। তবে অনেকেই হয়তো এরকমই করে যে দিদি কালকের মধ্যে একটা কবিতা দিতে হবে, এটা আসলে হয় না। হয়তো তখন পুরনো কোনো লেখাকেই, যেটা হয়তো কোথাও ছাপা হয় না, ওই তখনই হয়তো এটাকে দিয়ে আসলে চালানো হয়। তবে চাপে পড়ে লেখা আসলে আমার কখনোই হয় না। আর চাপ অনুভব করি না। লেখা তো বিভিন্ন সময় লিখে হচ্ছে রাখা হয়। তবে ঈদ সংখ্যার সাথে আসলে তো অনেকগুলো বিষয় জড়িত থাকে। যেমন ঈদ সংখ্যা মানে যে শুধু আনন্দপূর্ণ কোনো কিছু তা তো না। আসলে সারা বছর ব্যাপী বা বিভিন্ন সময়ের মধ্যে যে আমরা যে অভিজ্ঞতার ভেতর যে দিয়ে যাই, সেটাকেই হচ্ছে যেভাবে ধরি, যে ফ্রেমে ধরি, সেটাকে আসলে ঈদ সংখ্যায় চাপিয়ে দেওয়া যায় আর কি। আর যেটা আসলে আফসানা আপা যেটা বলছিল যে বছরব্যাপী অপেক্ষা করা, আমরা আসলে যে সময়টাতে পড়তাম আসলে, মানে একেবারে লিটারালি বই পড়তাম, তখন আসলে যেটা যে বিজ্ঞাপন আকারে আসতো যে এবারের ঈদ সংখ্যায় হচ্ছে এই উপন্যাসটা আসবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আমাদের জন্য, যারা আমরা ছোটও ছিলাম, যে বাবা অফিস থেকে ফেরার সময় একটা ঈদ সংখ্যা নিয়ে যাবে এবং গোপনে পড়ার ফাঁকে ফাঁকে সেই ঈদ সংখ্যাটা পড়ে শেষ করতে হবে। এটার একটা তাড়না কিন্তু ছিল। আর এখন যেটা হয় আসলে আমি আমরা পারিবারিকভাবে আসলে সবাই খুব পড়তে আগ্রহী থাকে, তো আমাকে ঈদ সংখ্যা নিয়ে যেতে হয়, নিয়ে আমাকে রেখে আসতে হয়, কারণ বছরব্যাপী পরিবারের বাকি যারা আছে তারা এগুলো পড়বে। সেদিক থেকে আমি মনে করি যে চাপ না, আসলে উদযাপনের একটা বিষয় থাকে। আপনাদের দুজনের সাথেই দেখা হচ্ছে বোধহয় গণঅভ্যুত্থানের পরে, মাঝে একটা খুব উত্তাল সময় আমরা পার করলাম। আপনাদেরকে কিভাবে প্রভাবিত করছে, আপনাদের লেখাকে কিভাবে প্রভাবিত করছে? সময়টা তো আসলে পরিবর্তন হয়েছে, এটাকে তো অস্বীকার করার সুযোগ নেই।
তারপরে আমরা যারা লিখি, আমার মনে হয় যে লেখকদের সংবেদনশীলতা একটু বেশি হয়, আমরা মনে হয় একটু বেশি স্পর্শকাতর হয়। আমার মনে হয় যে আমি যেভাবে দেখি আর 4-5 জনকে ওইভাবে দেখে, ওইভাবে ভাবে, একটা পাতা গাছ থেকে পড়ে যাওয়াটাকেও তো আমি মনে হয় যে ভিন্নভাবে দেখি। মানে তো সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রনৈতিক এবং রাজনৈতিক একটা পরিস্থিতি যে একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেল, লেখাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। কিছু সময় কিন্তু লিখতেই পারছিলাম না, লিখতে পারছিলাম, এক ধরনের বন্ধ্যাত্ব তৈরি হচ্ছিল। কেননা মানে বিপ্লব পরবর্তী যেই মানুষ হিসেবে ভেতরে যেই এটা হয়, পরিবর্তনটা হয়, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। তবে এখন একটু স্বস্তির পথে। মনে হচ্ছে যে স্বাভাবিকতাই হয়তো আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সেই হিসেবে এখন কিছু লেখা হচ্ছে। কিন্তু আমার কাছে আরও একটা জিনিস, এটা আমার খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা, যে এত বড় একটা অভ্যুত্থানের পর খুব ড্রামাটিক কিছু সাহিত্য তৈরি হওয়া আসলে প্রয়োজন ছিল, কিন্তু কেন হলো না, এটার আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি, কিন্তু আমি নিজে আসলে কোনো উত্তর পাইনি। হওয়া উচিত ছিল। খুব গুরুত্বপূর্ণ উপন্যাস হয়তো পরবর্তী সময় হবে, যে এটা যে এখনই হয়ে যেতে হবে তা নয়, দীর্ঘ সময় পরে হয়তো আমরা যখন আরও এই বিষয়গুলোকে অনুধাবন করব, ভাববো, তখন গুরুত্বপূর্ণ সাহিত্য মনে হয় রচিত হবে। আপনার অভিজ্ঞতা কেমন ছিল আফসানা আপা, যে এই গণঅভ্যুত্থানের সময়ে, যে সময়ে একটা চূড়ান্ত অনিশ্চয়তা বলুন বা চোখের সামনে অনেক নিষ্ঠুরতার সাক্ষী আমরা অনেকেই হয়েছি, এবং তারপরের একটা সময় যেখানে নানান কিছুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি গেল, তারপর আবার একটা নির্বাচন, আপনি কিছু দায়িত্ব পালন করেছেন এই সময়, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? লেখালেখির ক্ষেত্রে লেখালেখি সব মিলিয়ে আমার মনে হয় যে স্নিগ্ধা যে কথাটা বললেন, যে ভীষণ অস্থির একটা সময় গেছে। তো গণঅভ্যুত্থানের সময় তো একেবারে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল সব ইন্দ্রিয়গুলো সচল, আমরা 24 ঘন্টা নজর রাখছিলাম কি ঘটছে কি হচ্ছে, একটা অস্থিরতা অনিশ্চয়তা। তারপর যখন একটা সময় এলো যখন কিনা সবাই একটু স্থির হতে চাইলাম, তখনও দেখা গেল যে খুব একটা স্থির হতে পারছি না, চারদিকে ভীষণ অনিশ্চয়তা ছিল, প্রতিদিন ভিন্ন ভিন্ন নতুন নতুন খবর আসছিল যেগুলো কিনা মানুষকে অস্থিতিশীল করে ফেলে মানসিকভাবে। তো মনস্তাত্ত্বিক কিছু পরিবর্তন হয়ে গেছে আমাদের, যে আমরা কিছুতেই একটা আমাদের যে স্টেট অফ মাইন্ডে আসলে আমরা কল্পকাহিনী রচনা করতে পারি, ভীষণ শান্ত একটা পরিবেশ লাগে, সেটা আমরা পাচ্ছিলাম না। যারা আমরা কল্পকাহিনী লিখি, কবিতা বলেন, গল্প বা উপন্যাস বলেন, আমার কাছে মনে হয় যে আমি দীর্ঘদিন ভেবেছি যে কেন আমি খুব নিশ্চিন্ত মনে দিনে 3000 শব্দ লিখে ফেলতে পারছি না, যেটা আমি আগে পারতাম। এর কারণেই হয়তো বা আমি ভিতরে ভিতরে ভীষণ একটা অনিশ্চয়তা, একটা অস্থিরতার মধ্যে ভুগছিলাম। সেটা যে কোনো রকম হতে পারে, দেশের প্রত্যন্ত অঞ্চলে একটা ঘটনা ঘটলেও সেটা আমাকে সরাসরি কেন যেন প্রভাব ফেলছিল আমার উপরে, যেটা হয়তো আগে এতটা করেনি। একটা ভীষণ পরিস্থিতি পরিবর্তনের ভেতর দিয়ে আমরা গেছি বলেই সব কিছুর সাথে ভীষণ ইনভলভ ফিল করতাম। এবং এখান থেকে যে অস্থিরতাটা হয়েছিল, যে কারণে লেখালেখির কিছু সমস্যা হয়েছে, তবে নিজেকে বোঝাতাম যে যেমন মহামারীর মধ্যে প্লেগ লেখা হয়েছে, মুক্তিযুদ্ধের একেবারে সময়কালে 9 মাসের মধ্যে উপন্যাস লেখা হয়েছে। সুতরাং অস্থির অবস্থায়ও মানুষ হয়তো বা লিখতে পারেন, কিন্তু হয়তো সবাই পারেন না। তো সেক্ষেত্রে আমি বলবো আমি অনেক কম লিখেছি। পাশাপাশি আমার একটা অন্য দায়িত্ব আমি গ্রহণ করেছিলাম, যে কারণে আমি সেটার দিকে এত বেশি মানে মনোযোগ দিয়েছিলাম যে আমার মানে লেখার কাজটাকে আসলে আমি একটু দূরে সরিয়ে রেখেছিলাম। এটা ইচ্ছাকৃত, যে আমি তো পরে আবার এখানে ফিরে আসতেই পারবো, আমার যেটা এখন দায়িত্ব আমি সেই দিকে মনোযোগটা দিই। এই কারণে আমি হয়তো বছর দেড়েক আর কি একটু খুবই কম লেখা হয়েছে আমার। দায়িত্বের প্রসঙ্গে খানিকটা আসতে চাই, জানি না আপনি কতটুকু বলতে চাইবেন। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিস্তারিত লিখেছেন সেই সময়ের কাজ এবং ছেড়ে আসাটা নিয়ে। দিনের শেষে আমলাতন্ত্র নিয়ে অনেক কথা হয়, আমলাতন্ত্রের কারণে অনেক পরিবর্তন হয়নি বলে সরকারের যারা দায়িত্বে ছিলেন তারা অনেকে শেষের সময় এসে বলেছেন। আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি তো আসলে লিখেছি সেটাই, যে অনেকগুলো কাজ আমি করতে চাইছিলাম,
যেটা কিনা এক ধরনের সে প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার ভেতরে, যে আমাদের নতুন কিছু করতে হবে, আমাদের বেটার কিছু করতে হবে। তো সেই মানে লক্ষ্যটা নিয়ে যখন ভীষণভাবে ছুটছিলাম, তখন দেখলাম যে করার প্রক্রিয়াগুলো অনেক বাধা পাচ্ছি আর কি প্রক্রিয়ার ভেতরে, এবং সেই বাধাটা হয়তো বা আমি অনেক সময় স্বাভাবিকভাবে নিইনি। স্বাভাবিক একটা পরিস্থিতিতে ওই বাধাটা হয়তো স্বাভাবিক একটা বাধা, কিন্তু ওই সময়ে আমার কাছে মনে হয়েছিল এখন সবাই এভাবেই ছুটবে, সবার কাছে আমি ওই ব্যবহারটাই প্রত্যাশা করেছি, কিন্তু সেটা কাজে কর্মের ক্ষেত্রে আমি সেই জিনিসটা অনেক ক্ষেত্রে পাইনি, যে কারণে এতগুলো সমস্যা হয়েছে। এবং হয়তোবা আমি যা করতে চাই সেটা করছিলাম তার মধ্যেই। একটা সময় আমি আপনাকে বলি যে একটা সময় এমন হতো যে ওই অস্থিরতার কথা বললাম, হয়তো টিভি দেখতাম না, খবর দেখতাম না, যে আমি আমার কাজে ফোকাস থাকতে চাই। আজকে কোথায় ঘেরাও হচ্ছে, আজকে কোথায় মৃত্যু ঘটছে, এটা জানলে আমি আমার আজকের কাজটা মধ্যে একটা বাধা পাবো, যে কারণে মানসিকভাবে যেন আমি সেটা না জানি, না জেনে যেন আমি আমার কাজে ফোকাস থাকতে পারি, এই চেষ্টাও আমি করেছি তখন। মানে এতটাই আমি চাচ্ছিলাম যে আমার সময়টা তো অল্প, খুব দ্রুত যেন আমি কতগুলি কাজ করে ফেলতে পারি। স্নিগ্ধা বাবুল, আপনার কাছে ফিরে আসি। এই যে অস্থিরতার কথা, মানসিকভাবে নানানভাবে চাপের মুখে পড়ার কথা, এটা আমাদের একেবারে ছোটবেলার কথা মনে করলে তখন বই, সেটা কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, সেখান থেকে এক ধরনের নিষ্কৃতি দিত। এখনকার সময় এসে কি সেই সুযোগটা থাকে, নাকি কোনো না কোনোভাবে এই যে দেশে হোক বিশ্বে হোক সেই অস্থিরতাগুলো মানুষকে আসলে ধরে ফেলে এসে? এখন তো আসলে যেটা আফসানা আপা বললো যে টিভি বন্ধ করে রাখা, খবর না দেখা, কিন্তু তারপরও আমাদের চারপাশে এতগুলা হচ্ছে মানে যন্ত্রের মানে কারিগরি আমাদের চারপাশে আছে যে আমরা চাইলেও অনেকটা লম্বা সময় বিচ্ছিন্ন হয়ে থাকতে পারি না। সুতরাং যে খবরটা থেকে আমি দূরে থাকতে চাচ্ছি, যে খবরটা থেকে আমি নিষ্কৃতি চাচ্ছি, এবং সেটার জন্য বিনিময় হিসেবে আমরা শৈশবে চলে যেতাম বইয়ের কাছে, তো সেটা হওয়া আসলে সম্ভব হচ্ছে না, কারণ এমন অভ্যস্ত হয়েছি আমরা যে মোবাইল, এই যে স্ক্রল করা, তারপরে টিভি চ্যানেল একটার পর একটা ঘুরানো, এবং এগুলো সহজলভ্য হয়েছে। মানে এরকম না যে আমার যদি খুব মনে পড়ে, আমাদের ছোটবেলায় আমাদের একটা সাদা কালো ফিলিপস টিভি ছিল, যে টিভিটা আসলে মা আমাদের যে টিভিটা মা হচ্ছে আমাদের পড়া শেষ হলে আলমিরা থেকে বের করতো, আলমিরার ভেতর এটা সারাদিন ঢুকানো থাকতো, এবং আমাদের পড়া শেষ হলে তারপর টিভিটা বের করে আমরা কিছু একটা সিনবাদ দেখতাম, বা হচ্ছে যেগুলো আমাদের রেগুলার প্রোগ্রাম ছিল, কিন্তু সেটা পড়া শেষ করে দেখতে হবে। কিন্তু এখন তো আসলে আর মানে সেই যে বাক্সবন্দি করার বিষয়টা তো আর এই যন্ত্রপাতিগুলোর নেই। সুতরাং চাইলেই যে আমি খবর থেকে নিজেকে দূরে রাখতে পারবো, এরকম আমার পরিপার্শ্ব মনে হয় আমাকে সহায়তা করছে না, বা আমাদেরকে সহায়তা করছে না। এবছর বইমেলায় 2-1 দিন গিয়েছি, তো সেখানে মানে অনেকেই হচ্ছে প্রশ্ন করছে, মানে আমাকে এসে সরাসরি প্রশ্ন করছে, আচ্ছা আপনি বলেন তো যে বই থাকবে নাকি হচ্ছে মোবাইল ফোন থাকবে, বা ডিজিটাল ইকুইপমেন্টগুলো হচ্ছে হবে। তা আমি বললাম যে অনেক হচ্ছে ইকুইপমেন্ট আসছে, অনেক আসবে, কিন্তু বই যেরকম আপা, বই কিন্তু ওইরকম আসলে রয়েই গেছে, কারণ বই আসলে থেকে যাবে। তবে নিষ্কৃতির জায়গাটাতে থাকতে পারবে কিনা, কারণ প্রজন্ম তো পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং প্রজন্মের প্রয়োজনীয়তাও পরিবর্তন হয়ে গেছে। সুতরাং চাইলেই যে তারা ওইখানেই মুক্তি পাবে তা না। আমি খুব ছোট্ট একটা ঘটনা বলি, এটা গত 1 সপ্তাহ আগের ঘটনা। আমি মেট্রোতে অফিস করি, তো আমি মেট্রো দরজায় দাঁড়িয়ে আছি, একটা মেয়ে এসে ও ঢুকলো, তো আমারও কানে আসলে ছোট্ট হেডফোন দেয়া, ও আমাকে হড়বড় করে কিছু একটা বলছে। তো আমি কান থেকে খুলে হচ্ছে বললাম যে কি সমস্যা, মানে যে ইউ আর সো প্রিটি লেডি। মানে আমি বললাম যে থ্যাংক ইউ। আমি হচ্ছে ভাবলাম অনেকক্ষণ আপা যে ও কেন, আমি তো সহজেই কাউকে এরকম মেট্রোতে এটা বলবো না। তখন আমার মনে হয়েছে আসলে এই প্রজন্মটা এরকম যে ওদের ভেতরে আসলে ওরা কিছু আমাদের মতো করে চাপা রাখে না। ওদের আমার সামটাইমস আমার তো মনে হয় যে ওদের আসলে নিষ্কৃতির প্রয়োজন নেই, ওদের যা আছে ওরা সেটা প্রকাশ করে দিচ্ছে, ওরা যেটা গ্রহণ করা সেটা করে নিচ্ছে। তবে আমাদের যে সময়টা শৈশব কৈশোরের,
আমি তো এটা হচ্ছে একটা কদম গাছের মতো মিস করি। আমার মনে হয় যে কদম গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, নতুন কদম আসছে, সেই সেই যে একটা স্থির চিত্র আটকে আছে মনের ভেতরে, ওইখানেই কিন্তু ভেবেচিন্তে ওইখানেই নিষ্কৃতি পাই। সেটা বইয়ের পাতায় হোক, ভাবনায় হোক, কবিতায় হোক, লেখায় হোক, উপন্যাসে হোক। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আফসার বেগম, আপনার কাছে ফিরে আসবো। এর আগে গত শতাব্দীতে যখন দুই মহাযুদ্ধের মাঝখানে মানুষ আসলে একটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছে, তখন সাহিত্যে নানান ধরনের নতুন চিন্তা এসেছে। সেখানে একেবারে কঠিন বাস্তবতাকে কেউ যেমন আঁকড়ে ধরেছেন, কেউ আবার স্বপ্নারোহ হবার চেষ্টা করেছেন। এখন এই ইরানের উপর যে হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষরা একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন প্রতিদিন, এতদিনের যে প্রতিষ্ঠিত ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যা গড়ে উঠেছে, শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, এর প্রভাব আসলে সাহিত্যে কিভাবে পড়ছে? আমার মনে হয় যে ভীষণভাবে পড়া উচিত। আমাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে এই সব কারণে, যে এত ধ্বংস, এত বেশি নিষ্ঠুরতা দেখার পর যেমন সাধারণ মানুষ প্রভাবিত হন, সেরকম আমার মনে হয় যে সংবেদনশীল যেহেতু সাহিত্যিকরা বা লেখকরা বেশি, সে তারা অনেক বেশি প্রভাবিত হবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে গত বেশ কিছু বছর ধরেই কিন্তু সারা পৃথিবীতেই ফিকশনের চেয়ে নন ফিকশন অনেক বেশি লেখা হচ্ছে, অনেক বেশি পড়া হচ্ছে। তো সে কারণে তত্ত্ব কিংবা যা ঘটছে তা যেহেতু সব সাথে সাথে আমার সামনে এখন চলে আসছে, যেখানে পৃথিবীর যেখানে যা ঘটছে আমরা তা কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছি, কল্পনা করার জায়গাটা কিন্তু একদম কমে যাচ্ছে। এই কারণেই হয়তোবা কল্প সাহিত্য কম তৈরি হচ্ছে। এটা একটা বড় পরিবর্তন, যে আপনি যে সময়টার কথা বললেন সে সময় কিন্তু মানুষ অনেক কিছু নিয়ে কল্পনা করত। একটা উপন্যাস পড়ে, একটা কবিতা পড়ে তারপর কিছুক্ষণ থমকে থেকে সেটা নিয়ে ভাবতো, নিজের মতো করে চরিত্রগুলোকে দেখার চেষ্টা করত, কল্পনা করে তাদের একটা অবয়ব, একটা চেহারা তৈরি করত। এখন কিন্তু আমাদের সেই সময়টাই নেই। একটু আগে স্নিগ্ধা যে কথাটা বললেন যে কোথাও নিষ্কৃতি নেই, আমি মাঝরাতেও যখন কেউ পাশ ফিরতে গিয়ে ঘুম ভেঙে যায় তখনও সে কোথাও না কোথাও খোঁজ করে যে নতুন কি ঘটেছে, নতুন কি হচ্ছে, নতুন কথা কি এলো। হ্যাঁ, এমনকি এখন তো এমন হয়েছে মাঝরাতেও মানুষ দেখে যে ভূমিকম্প হচ্ছে কিনা। তো এই যে বিষয়গুলো আমরা সব সময় কোথাও না কোথাও জড়িত আছি, কোথাও ইনভলভড আছি। আগেকার সময়টা যেমন ছিল সাহিত্যিকদের জন্য, যে একটা ঘটনা ঘটার পর তারা ওটা নিয়ে কল্পনা করে একটা দীর্ঘ সময় পার করতেন, কিংবা কারোর সাথে কথা বলতেন, বা একটা পরিমণ্ডলে আড্ডা দিয়ে বাসায় ফিরে গিয়ে একা হয়ে গিয়ে কল্পনা নিয়েই কিন্তু ওটা নিয়ে একটা গল্প সাহিত্য তৈরি করতেন। এখন এই বিষয়টি থেকেই আমরা অনেকটা আস্তে আস্তে সরে আসছি, যেহেতু আমাদের কল্পনা করার সুযোগ নেই। সাহিত্যিক হিসেবে পাঠকদেরও একই ব্যাপার, তাদেরও তো ঠিক একই পরিবর্তন ঘটছে, এই পরিবর্তন, এই অস্থিরতার ভেতর দিয়ে, যে কারণে তারাও এখন তত্ত্ব এবং কোথায় কি ঘটছে, এই নন ফিকশন বইগুলো বা কিভাবে ঘটলো, এইগুলোই বেশি পড়তে চায়। এখানে তখনকার সাথে এখনকার আমি বড় পরিবর্তন দেখি, যে কল্প সাহিত্যটা একটু কম লেখা হচ্ছে এবং পড়া হচ্ছে। সারা পৃথিবীময়ই এখন নন ফিকশন বইয়ের বিক্রি অনেক বেড়ে গেছে, কিন্তু তারপরেও গল্প সাহিত্য লেখা বন্ধ হবে বলে কখনো মনে করি না। মনে হয় যে এটা চলবে এবং লেখা চলবে, সারা পৃথিবীময়ই লেখা চলবে। স্নিগ্ধা বাউল, আপনার কাছে ফিরে আসা। কবিতা প্রতিবাদের ভাষা হয়েছে বিভিন্ন সময়, জুলাই অভ্যুত্থানেও নজরুলের কবিতা থেকে শুরু করে নানান কবিতা, সেখানে র্যাপাররাও যুক্ত হয়েছেন। এই যে এখনকার অস্থিরতা, যেটা আসলে বৈশ্বিক, সেখানে আসলে কবিতার জগতে কি হচ্ছে, এবং এই যে অস্থিরতা, সেটা একেবারে ঘরের কোণ থেকে শুরু করে বৈশ্বিক পরিমণ্ডল পর্যন্ত, সেটা আসলে কবিতায় প্রতিফলিত হচ্ছে কিনা? মানে আমার যেটা মনে হয় যে একজন কবি হিসেবে আমার যেটা হয়েছে যে আমি একদিন সকালে আমার কাছে হঠাৎ করে মনে হলো, আচ্ছা
ইরানের আকাশে কি কোনো ভাগ্য দেবতা নাই? মানে শুধু ইরান তো আসলে শুধু ইরান না, মানে নির্যাতিত যে কোনো ভূখণ্ডেই তো হচ্ছে ভাগ্য দেবতা থাকার কথা। উনি তাহলে কি করছেন? এই জায়গাটাতে আমি কবিতা তারপর লিখলাম, মানে এটা খুব তাৎক্ষণিক হয়ে গেল। তো এখন যেটা হয়েছে যে বিপ্লবের ভাষা যেরকম, মানে নজরুল বিপ্লবী সত্তাকে যেভাবে ধারণ করেছে, বা ওই সময় প্রথম বিশ্বযুদ্ধকালীন পরবর্তী সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে সভ্যতা সংকটকে ধারণ করেছেন, এখন আমার কাছে মনে হচ্ছে যে চিন্তার জায়গাগুলো না অনেক স্ক্যাটার্ড হয়ে গেছে আর কি, অনেক ছড়িয়ে গেছে। যে একটা বিন্দু থেকে যে একটা বড় শক্তি, একটা শব্দও তো হতে পারে আমার ভীষণ রকমের প্রতিবাদ, একটা একটা ছন্দময় কবিতাও হইতে পারতো একটা ভীষণ রকমের প্রতিবাদ। দ্য ওয়াস্টল্যান্ডে যেভাবে পৃথিবীকে, যুদ্ধোত্তর পৃথিবীকে দেখানো হয়েছে, আমার মনে হয় যে লিখছে হয়তো, মানে এখনো পর্যন্ত পৌঁছানোর যে বিষয়টা, সেটা এখনো এসে ওইভাবে হয়তো হয়নি। তবে যেখানে যেখানে বিপন্ন মানুষ আছে, বিপন্ন বোধ আছে, বিপন্ন জাগ্রত সত্তা আছে, তারা লিখছে। কাশ্মীরে আমি যখন ঘুরতে গেলাম তখন আমি কিছু বইয়ের দোকানে ঘুরতে গেলাম, তো ওইখানে একটা কবিতার বই আমাকে খুব টানলো, টু এক্সাইল এরকম একটা, ওইখানকার লোকাল একটা তরুণ কবির কবিতা, তো ইংরেজিতে লেখা। তো পড়তে গিয়ে আমি দেখলাম যে ওর সাথে আমার ভাবনার খুব বিস্তর ফারাক নেই। ও ওর দাদির জীবনটাকে বয়ান করছে, ও ওর নিজের জীবনটাকে বয়ান করছে। তো আমি যখন সংকটে পড়ি, আমার কিন্তু তখন মনে হয় যে এই সংকট তো মানে প্রাণ যেখানে আছে সেখানে একইভাবেই একই ভাবনাকে জাগ্রত করছে। সুতরাং কবিতায় আমরা আসলে লিখছি, আর এখন আসলে লেখাটার মাধ্যমগুলো হয়েছে অনেক, যেটা আমি বললাম যে ছড়ানো। আগে যেমন একটা আমাদের বায়ান্নের ভাষা আন্দোলনের পরপর রাতারাতি 21শে সংকলন হয়ে গেল এবং ওইটাই হয়ে গেল মাস্টারপিস। তো এরকম এখন যেটা হচ্ছে যে যে যার মতো করে বিচ্ছিন্নভাবে আসলে লিখছে। বিচ্ছিন্নতার কারণে হয়তো আমরা একটা স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি না সাহিত্যের ক্ষেত্রে, কিন্তু আমার ধারণা, আমার বিশ্বাস, বিপন্ন সত্তা যেখানেই আছে, যেভাবেই আছে, সে তার ভেতরের কথাগুলো কোথাও না কোথাও লিখে রাখছে। আর এই পাতায় লিখে রাখা যে সেই যে আদি গুহা চিত্র যেটা, সেটাও তো আমাদের কাছে যখন উন্মোচিত হলো, তখন তো আমরা দেখলাম যে তারা তাদের জীবনের কথা কিভাবে সুন্দর করে লিখে গেছে। তো বৈশ্বিক এই প্রেক্ষাপট আসলে কবিতায় আরো বিপুলভাবে আসার প্রয়োজন ছিল। মানে আমার কাছে মনে হচ্ছে যে খুব ক্ষুদ্র একটা এলিমেন্ট। আরো একটা বিষয় যেটা আমি একটু যুক্ত করতে চাই, যে মানে লিখার চাইতে খবরটা আমাদের জন্য খুব প্রাধান্য হয়ে গেছে আপা। মানে পডকাস্ট শুনি, বই পড়ার চাইতে আমার মনে হয় যে এখন অনেক কিছু হচ্ছে কানে, ওই মোবাইল ফোন বা কিছু একটা ডিভাইসের মাধ্যমে শুনতেছি, শুনতে শুনতে এক ধরনের পাঠ নেওয়ার একটা প্রবণতা কিন্তু হয়েছে। তো মানে সাহিত্যের যেই একটা সুশৃঙ্খল মানে ছন্দবদ্ধ একটা প্রকাশ থাকে, সেটার চাইতে আমার মনে হয় উত্তেজনার খবরটা সাহিত্যের জায়গাটাকে তথ্যের দিকে বেশি ঝুঁকে তথ্যের গেছে। দিকে বেশি যাচ্ছে। তথ্যের সাথে সাথে তো এখন যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, সেখানে তথ্য অপতথ্য দুটো আলাদা করাও অনেক কঠিন হচ্ছে। এবং এখন তো রিলসের যুগে আমরা প্রবেশ একদম, করেছি, একদম, যেখানে একদম। আসলে 30 সেকেন্ড থেকে 1 না, মিনিটের 30 সেকেন্ড Attention না, আমার মনে span টা হয় এত 10 থেকে কমে 12 যাচ্ছে। সেকেন্ড। সেটা আসলে কি প্রভাব রাখছে পাঠকের উপর? হ্যাঁ, সাংঘাতিক প্রভাব রাখছে। যেমন আমরা যখন কিশোর ছিলাম বা তরুণ উঠতি, তখন আমরা মোটা মোটা উপন্যাস পড়তাম, যেগুলো আমাদের দেশের সাহিত্য তো সেভাবে 80-র দশকে ওভাবে আমরা পাইনি। আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের সাহিত্য, যেটা খুব ভারী ভারী উপন্যাস। আমরা সেই সময় থেকে শুরু করে প্রথম আলো, না, ঐতিহাসিক বিপ্লব করেই ফেলবো তখন। ঐতিহাসিক উপন্যাসগুলো, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায় বা আরও অনেকে, তাদের উপন্যাস আমরা ঊর্ধ্বশ্বাসে পড়তাম। তো এই উপন্যাসগুলো তার একদিনে পড়িনি আমরা, হয়তো পড়ে এভাবে উল্টো করে বিছানায় রেখে বা টেবিলে রেখে আমি স্কুলে চলে যাচ্ছি, কলেজে চলে যাচ্ছি, ফিরে এসে আবার ওই পাতা থেকে শুরু করছি, অর্থাৎ এবং সারাদিন আমি কিন্তু ভাবছি যে ওই পর্যন্ত হলো, এরপর কি হতে পারে। এই যে কল্পনার জন্য আমি প্রচুর সময় পাচ্ছি, কারণ আমার হাতে কোনো ডিভাইস ছিল না, আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। স্কুল থেকে ফিরে এসে সম্পূর্ণ আমি নিজের জীবনে প্রবেশ করছি, নতুন করে ওই পাতাটা থেকে আমি শুরু করছি। এভাবে একটা বড় বড় উপন্যাস আমরা মানে 2-1 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতাম। ওগুলো নিয়ে দীর্ঘদিন, এখন পর্যন্ত ওই উপন্যাসগুলোর ছোট ছোট বিষয় আমাদেরকে কিন্তু পরিচালিত করে।
তো সেই জিনিসটা এখন কেন হচ্ছে না? কারণ টেনশন স্প্যান কমতে 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 এমন একটা অবস্থায় এসেছে যে এখন ফেসবুকে যদি একটু বড় করে কেউ কিছু লেখেন, তার নিচে আপনি কয়েকটা কমেন্ট পাবেন যে এত বড় লেখা, সেভ করে রাখলাম, পরে পড়বো। হ্যাঁ, কিংবা পড়তে পারছি না, বা পড়ে বুঝলাম, একটু পড়ে বুঝলাম যে এটা। তো এখন এইটুকুও টেনশন কারণ নেই, কারণ সবসময় যেন মনে হচ্ছে একটা কিছুতে আমি যখন আছি তখন আমি অনেক কিছুতে নেই, অপরচুনিটি কস্টটা খুব হাই বলে ফিল হচ্ছে একটা সবার কাছে, এবং মনে হচ্ছে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। তো সবকিছু কিন্তু এত আসলে দ্রুত, কি কিছু হারাচ্ছি আমরা নাকি? এটা এক ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন বলবো, যে হাইপার অ্যাক্টিভিটি, ব্রেইন খুব হাইপার হয়ে গেছে, যেহেতু অনেক বেশি তথ্যের সাগরে আমরা ডুবে যাচ্ছি। আপনি আমাদের সময়ের বইমেলার কথা ভাবেন, যে বাংলা একাডেমিতে ঢুকলাম, খুব জানাশোনা কিছু পাবলিকেশনস আছে, আপনি 2 বার ঘুরলে মুখস্থ হয়ে যাবে, ওই স্টলে এই বই আছে, এই স্টলে এই বই আছে, 30 দিনের মধ্যে আমি বা 29 দিনের মধ্যে আমি এই বইগুলো সংগ্রহ করব। এখন যে বই মেলার আয়তন, সেখানে আমার কাছে বইয়ের ন্যূনতম কিছু খোঁজ খবর থাকে, যার কাছে একেবারেই থাকে না সেই পাঠকটি ওখানে গিয়ে দাঁড়িয়ে কি করবে? মানে তার আসলে সে কোন দিকে হাঁটবে, কি নেবে, তার কি জানা থাকবে কোন বইয়ে কি আছে? কারণ আপনার চাহিদা যতটুকু, তার থেকে যখন সাপ্লাই এত বেশি, তথ্য এত বেশি, যে স্রোতের মধ্যে যেমন মাছ শিকার করা সম্ভব না, শান্ত পরিবেশটা আমরা কিন্তু কোথাও পাচ্ছি না। তো যে কারণে আমার মনে হয় যে এই অস্থিরতাটা আমাদের অনেকটা প্রভাব ফেলছে এই আমাদের মনস্তত্ত্বে। এটার আরেকটা দিক হচ্ছে গিয়ে, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখেন, সেখানে আবার সাথে সাথে মন্তব্য চলে আসার সুযোগ থাকে, সেটা কি প্রভাবিত সেটাও, করে? হ্যাঁ, সেটা অনেকভাবেই করে। যেমন এই গত সপ্তাহে হচ্ছে সমকালের ইফতার এবং ঈদ সংখ্যার টেবিলে আমরা হচ্ছে খুব মজা করছিলাম। গল্পকাররা বলছিল যে কবিরা এইটুকুন লিখে হচ্ছে দাওয়াত পায়, একে ইফতার পায়, আর গল্পকাররা এতটুকুন লিখে একে ইফতার পায়, মানে জোকস পায়টা আর কি। যে তো মানে আমি বলছিলাম যে কবিরা যতটুকুনি লিখে প্রত্যেকটা হয় পারদের মতো ভারী আর কি, যতটুকুনি জায়গা নেয় ওজন অনেক বেশি। তো এখানে রিলসের যে কথাটা আসলো, যে আপাও যেটা বলছিল যে মানুষের আসলে ব্রেইন আর নিতে পারছে না। আমার তো মনে হয় যে 30 সেকেন্ড কেন, 12 সেকেন্ড দেখে আবার হচ্ছে পাল্টে ফেলা যায়। এবং যারা তৈরি করে তারা আবার বলে রাখে পুরোটা দেখবেন, পুরোটা খাবেনের মতো অবস্থা, যে পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। সুতরাং মানে সময় আসলে অনেক পরিবর্তন হয়েছে। সেখানে আসলে মানুষ কি দেখছে? আমার ধারণা মানুষ নিজেও জানে না আসলে কি দেখছে। কারণ আমি আমাদের বাড়ির যদি ছোট ছোট বাচ্চাদের এই অবস্থাও বলি, যে তারা কিন্তু দেখছে, তারা রিলস দেখছে এবং কিচ্ছু না। আমি একদিন হঠাৎ করে আমার কানে কি একটা বাজলো, যে চ্যাং ব্যাং করে কি একটা বলতেছে, এবং বাচ্চা কিন্তু সেটা দেখে মানে ও হাসতেছে। তা আমি বললাম যে বাবা তুমি এটা কি দেখতেছো, এবং ও ওইটাই দেখবে। কিছু বিদঘুটে শব্দ, কিছু বিদঘুটে আওয়াজ, কিছু বিদঘুটে হচ্ছে মানুষের অবস্থা দেখছে, কিন্তু ওকে কিন্তু দূরে রাখা যাচ্ছে না, দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এই শিশুরা তো অনেক সময় সাধারণ যে আলাপচারিতা, হ্যাঁ, সেখানে তো অস্বস্তি বোধ করবে তো, এবং ও তো মোবাইল দেখলে হচ্ছে হয়ে যায়, মানে ওইটাতে না যাওয়া পর্যন্ত। অর্থাৎ মানে এই যে অ্যাট্রাকশন বা হচ্ছে আকর্ষণ তৈরি করার জন্য যে এলিমেন্ট, ব্রেইন, আপা বলো যে ব্রেইন অনেকগুলো তথ্য, এত ওভারলোডের তথ্য হয়ে গেছে যে সেটা নিতে পারছে না। ইভেন হচ্ছে আমরাও হচ্ছে চুজ করে দিতে পারছি না যে আসলে এগুলা করা উচিত, অথবা যেগুলা হচ্ছে আমরা সচেতনভাবে মনে করি যে এই জিনিসগুলো হয়তো এখানে থাকা উচিত না, সেটাকেও আমরা ব্যান করতে পারছি না বা সেটাকেও আটকে রাখতে পারছি না, সেটাও কিন্তু প্রয়োজন আছে। আর কবিতার ক্ষেত্রে যেটা হচ্ছে যে হ্যাঁ, মন্তব্য যখন আসে, ভালো বললে তো সবারই ভালো লাগে, কিন্তু বেশি ভালো বললে আবার ভালো লাগে না। আমার নিজের লাগে না বেশি ভালো বললে। আপা যেটা বললো যে বলে যে সেভ করে রাখলাম পরে পড়বো, ওইটার জন্য না। আসলে এটা হয়ে গেছে অনেকটা আমাদের নোট খাতার মতো, যে ভাবনাটা আসলো লিখে রাখলাম, কে পড়লো না, কি লাইক কমেন্ট, এটা বিষয় না। কারণ অনেকদিন পরে আবার খুঁজতে গেলে এক ধরনের শব্দ দিলে এটাকে পাওয়া যায়। এটা একটা সেভ করার বাক্সের মতো আসলে রেখে দেয়া। আর কবিতার ক্ষেত্রে হচ্ছে যে ওই কবিতাটাই যে আমার একটা চূড়ান্ত কবিতা তা কিন্তু না, এটার পরবর্তীতে প্রচুর পরিমার্জন হয়, প্রচুর ওইটা নিয়ে আরো কাজ করা হয়, কিন্তু ইনস্ট্যান্ট যে ভাবনাগুলো তাৎক্ষণিকভাবে আসে, এটাকে আসলে জমা রাখার একটা বাক্স বলা যায়। এটাও একটা বোকা বাক্স।
তবে অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে বলে কারোই কিছু মনে থাকছে না, কিন্তু ওই যে মন্তব্য আসার যে ব্যাপারটি বললেন, কবি সাহিত্যিকদের মনে হতে পারে যে আমি একটা বই প্রকাশ করার পর কতদিন পরে একজন পাঠক আমাকে জানাবেন প্রতিক্রিয়া ফোন করে বা লিখে, কিন্তু এখানে ইনস্ট্যান্টলি আমি অনেকগুলো প্রতিক্রিয়া পেয়ে যাচ্ছি, ভালো হোক মন্দ হোক। এটা এক ধরনের ইন্টারাকশন যেটাতে অনেকের ভালো লাগতে পারে, অনেকের মনে হতে পারে যে আমার লেখাটা সার্থক হলো, বহু মানুষ এটা পড়লো। আর একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আফসানা বেগম, আপনার কাছে ফিরে আসবো। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্য দিক নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এখনকার সময়ে এসে কোনো একটা ধারণা দিয়ে দিলে রীতিমতো ছোটখাটো একটা সাহিত্য কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্র বিশেষে তৈরি করে দেয়। এটা সাহিত্যিকদের জন্য কি সহায়ক হিসেবে আসতে পারে, বা অনুবাদের ক্ষেত্রে কি সহায়ক হচ্ছে? সহায়ক হতে পারে, কিন্তু মূল কখনো মনে করি না। কারণ মানুষের যে সূক্ষ্ম অনুভূতিগুলো আছে সেগুলো কেবল মানুষই প্রকাশ করতে পারে, এখন পর্যন্ত আমার তাই ধারণা। কারণ একটা এআই দিয়ে আপনি যখন কিছু সার্চ করছেন তখন অনেকগুলো বিষয় আসতে পারে, যেখানে একটি বিষয় হয়তো আপনার মাথায় ছিল না, আপনি সেটা আপনার লেখায় নতুন করে যুক্ত করে দিলেন, এভাবে সহায়ক হিসেবে আসতে পারে। কিন্তু অনেক অনুবাদ আমরা দেখছি, অনেক লেখাও দেখছি, যেটা দেখলেই কিন্তু বোঝা যায়। যেমন আমি এক জায়গায় শিক্ষকতা করতাম, তো এআই দিয়ে করা অ্যাসাইনমেন্ট আর নিজের লেখা অ্যাসাইনমেন্ট দেখলেই বোঝা যায়। এটা নিয়ে আসলে আমার তফাৎটা কিসে হয়? এমন হয় যে ছোট ছোট অনেক বুলেট পয়েন্টস থাকে এআই দিয়ে যখন একজন করেন, এবং যখন নিজে লেখে তখন কিন্তু একটা পয়েন্ট হয়তো বেশি লিখলো, একটা একটু কম লিখলো, এই লেখাটার মধ্যেই বোঝা যায় যে তার সূক্ষ্ম আবেগের কারুকাজ ওখানে আছে। কিন্তু এআইতে আমি তথ্যটা বেশি পাই, কিন্তু ওই সূক্ষ্ম ব্যাপারগুলো, সূক্ষ্ম আবেগ অনুভূতির ব্যাপারগুলো কিন্তু এখনো হয়তো, আমি জানি না ভবিষ্যতে হয়তো সেটাও আসবে বা আসতে পারে। তবে দুঃখজনক যে আমরা ছোটকাল থেকে শুনছি রোবট আসবে, রোবট হাউস হোল্ডের সব কাজ করে দেবে, নানান রকম অনেক কিছু করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে হাউস হোল্ডের কাজে আমাদের কপালে আছে, রোবট লেখালেখি করছে। তো এগুলো আসলে তো আমরা চাইনি, আমরা চেয়েছি যে আমরা বসে চুপচাপ লিখি, সেই পরিবেশটা তৈরি হোক, তো সেটা হচ্ছে না। কিন্তু এখনো আশাবাদী আছি যে এআই এমন কিছুই করেনি এ পর্যন্ত যাতে মানুষের লেখালেখির প্রয়োজন পড়ছে না বা পড়বে না, মানুষের অনুবাদ করতে হবে না, এরকম মনে হয় না। চিত্রশিল্পের ক্ষেত্রে কি খানিকটা বেশি এগিয়ে গেছে সেই হিসেবে, নাকি সেটাও একইভাবেই মনে করেন? এটা হয়তো একজন শিল্পী বলতে পারবেন যে রঙের ব্যবহার কিরকম, বা গানের সুরের ব্যবহার তার কাছে কেমন লাগছে, কিন্তু আমরা হয়তো সাধারণ কান দিয়ে বা সাধারণ চোখ দিয়ে অনেক সময় নাও বুঝতে পারি। অনুবাদের ক্ষেত্রে কি সাহায্য নিয়ে এটা সুবিধাজনক হয়? যদি একজনের অনুবাদ সম্পর্কে খুবই ভালো ধারণা থাকে, রূপান্তর, ভাষার রূপান্তর এবং যে টার্গেট ল্যাঙ্গুয়েজে পৌঁছাতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজে যদি ভালো দখল থাকে, অর্থাৎ তিনি যদি সত্যিকার অর্থে একজন ভালো অনুবাদক হন, তবে কোথাও কোথাও যদি সহায়তা নিতে চান সেটা নিতে পারেন, কিন্তু সরাসরি কখনোই নেওয়া উচিত হবে বলে মনে করি না। সেটাকে আবার নিজের মতো করে ট্রান্সফর্ম করতে হবে। মানে মোটামুটি আগে যদি একটা কাঠামো দাঁড় একটা করিয়ে দেয়, সেটা কাঠামো পাওয়া যেতে পারে। অনেক সময় কিছু ভুল আসতে পারে, একদমই ভুল অর্থ বোঝাতে পারে, সেটা বোঝার মতো ক্ষমতা আবার অনুবাদকের থাকতে হবে। মানে দিনের শেষে পুরো ব্যাপারটাই আসলে একজন মানুষের তত্ত্বাবধানে থাকতে হবে। স্নিগ্ধা বাউল, কবিতা কি লিখতে পারবে এই, বা যা লিখছে সেগুলো কি কবিতা হচ্ছে? আমার হচ্ছে খুব ভালো একটা অভিজ্ঞতা আছে যে আমাদের অফিসে মাইক্রোসফটের একজন প্রতিষ্ঠাতা পরিচালক, উনি বাই বর্ন বাংলাদেশি কিন্তু আমেরিকান সিটিজেন। উনি ঢাকায় ব্রিটিশ কাউন্সিলের একটা প্রোগ্রামে আসছিলেন, তো আমাদের অফিস ভিজিটে আসলেন। তো দাপ্তরিক অনেক মিটিংয়ের পরে আমি যখন লিফটে ওনাকে তুলে দিতে গেলাম, তখন আমি বললাম যে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলছে হ্যাঁ বলো বলো। তা আমি বললাম যে আমি তো আসলে কবিতা লিখি, কিন্তু আমার খুব ভয় আছে আসলে যে আমি কি আদৌ কবিতাটা চালায় নিতে পারবো কিনা। ও তখন আমাকে বললো নিশ্চিন্তে কবিতা লিখো, এআই কখনোই তোমাদের কবিতাকে গ্রাস করতে পারবে না এবং কবি সত্তা কখনোই কেড়ে নিতে পারবে না, তুমি নিশ্চিন্তে লিখে যাও। এরপর আমি কিছুটা আসলে নিশ্চিত আছি যে জায়গা দখল করতে পারবে না।
আর আপা আসলে যেটা বলছিল যে অনুবাদের ক্ষেত্রে, যেমন মেঘদূত যখন বুদ্ধদেব বসু অনুবাদ করলো মূল কালিদাস থেকে, সেটা কিন্তু এত সূক্ষ্মপাঠ্য একটা গ্রন্থ, আমার মনে হয় যে মূল গ্রন্থটাকে ও অনেকটা ছাপিয়ে গেছে। মানে বুদ্ধদেব বসুর অনুবাদটা এত মানে সুন্দর একটা প্রাঞ্জল অনুবাদ। সুতরাং এআইকে যদি এখন কালিদাসের মেঘদূত অনুবাদ করতে দেয়া হয়, আমার ধারণা যে সে ওই রকমভাবে আমাদের মানে প্রাণের যে মানে মর্মমূলে প্রবেশ করা, এটা আসলে সম্ভব হবে না। আর সাহিত্যের জায়গাটা তো আসলে সেখানে একটা মানে স্পর্শ করার একটা বিষয় থাকে। স্পর্শ তো শুধু শরীর দিয়ে বা হাত দিয়ে বা কোনো অঙ্গ দিয়ে স্পর্শ করে না, ছুঁয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে, সাহিত্য তো সেটা করে। নয়তো আমি কেন এত বছর পরে ঠাকুর পড়ব, আমি কেন এত বছর পরে নজরুলকে আমার ভেতরে ধারণ করব? কারণ সেটাও যে আমাদেরকে যে স্পর্শ করে গেছে, ছুঁয়ে গেছে, ওই বিষয়টা তো আমার ধারণা যে এআই এর যে ভাষা সেটা পারে না। এবং ব্যাপকতা, বৈচিত্র্যতা শব্দের, মানে একটা শব্দ এআই আমার মনে হয় যে বারবার একই শব্দই তৈরি করবে, কিন্তু আমার ক্ষেত্রে সেটাকে কিন্তু আমি ভাঙবো, গড়বো, আবার ভাঙবো, আবার নতুন করে তৈরি করব। সেজন্য আমি আসলে ভীতু না। কোনো কবিতা শুনবো কি আমরা সেটা করে? হ্যাঁ, আমি একটা কবিতা পড়তে চাই, আমার প্রেমের কবিতা গ্রন্থের। কবিতার নাম মায়া। কতদূর নিয়া যাইবা কও, কাফরের সমান কাপড়ের দাবি নিয়া, এবাদতের সমান ভাইবা ভাইবা, শৈল দিয়া মাইপা রাখতাম দূরত্ব, আর জবানের মাপে মাপে বিশ্বাস। বাবুই পাখির ঘরে যত্ন কইরা রাখতাম, ডানার তলে মায়ার বসতে। প্রেম আমারে জ্বালাই গেছে, সংসার পোড়াইল জীবন, পাহাড় ডিঙ্গাইয়া যারা জানে উষা কারে কয়, যুদ্ধের রক্ত যারা মাইখা হাসে আর করে জয়, আমি তো তাগুল্লাহান। কত পাহাড় ডিঙ্গাইলাম, লুকাইলাম নিজেরে, ভাসলাম, বানলাম খুঁটির লগে, মায়ার নামে নামলাম নিজের দরিয়ায়। এত মায়া শরীর জুইরা, পেঁচাইয়া পেঁচাইয়া আহে যে কান্দনের দলা, তারপর অবশ হয় মন, সব ফালায় কই যাও তোমরা। নতুন মায়ার নাম কি তবে? মায়া না মায়ার মতন নতুন কিছু? সাইরা যাওয়া মায়ার মায়া, সাইরা গেলে মইরা যায়, তার নাম হয় আরেক মায়া। চমৎকার। এই যে একটা কবিতা শোনা, কবিতা একটা শোনার পর যে নীরবতা, সেটার উপলব্ধি, এই যে রিলসের কথা আমরা বললাম, অস্থিরতার কথা বললাম, সেই মন, সেই মনন ফিরিয়ে আনার জন্য আসলে কি করা? আমার মনে হয় যে আমাদের আসলে হাল ছাড়লে চলবে না, যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য আমি অপেক্ষা করব যে এখনই একটা শ্রেষ্ঠ কবিতা আমি লিখে ফেলবো, সেটা আসলে করা যাবে না। যেমন আমার প্রথম দিকে আমি যখন লিখতাম, যাই লিখতাম মনে হতো ইস কি লিখলাম, মানে খুব আনন্দ লাগতো। আর এখন যাই লিখি মনে হয় ধুর কি লিখলাম, মানে একটা মানে একটা যাত্রা পথ আছে যেটাকে আসলে মেনে নিতে হবে। সুতরাং এখান থেকে আমার মনে হয় যে পাঠককে ধরে রাখার জন্য বা পাঠককে আরো নিবিষ্ট করার জন্য আমাদের লেখকদেরও কিছু দায়িত্ব আছে, এবং সেখানে খুব দ্রুত একটা ফলাফল পেয়ে যাওয়া যাবে, খুব দ্রুত সেটার প্রভাব হবে সেটা না। এবং আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, সাহিত্য, চলচ্চিত্র বা যেগুলো সৃজনশীল অঙ্গ যেগুলো আছে, সৃজনশীল সত্তা যেগুলো আছে, এগুলো কিন্তু সময় নিতে হয়। কখনো কখনো তারা সময় থেকে আগের সময়কে প্রতিনিধিত্ব করে, বিশেষ করে চলচ্চিত্র তার সময় থেকে অনেক এগিয়ে থাকে। আর সাহিত্য একটা লম্বা পথের জন্য অপেক্ষা করতে হয়, তো আমি সেই অপেক্ষাটা করতে আগ্রহী। একই প্রশ্ন আফসানা বেগম আপনার কাছে, মানুষকে ফিরিয়ে আনা, স্থৈর্যটাকে কিভাবে ফিরে পাওয়া? প্রথমত যে যেহেতু আমরা এখন একটা সোশ্যাল নেটওয়ার্কিং এ থাকি, আমরা আসলে নেটওয়ার্ক বলতে যেরকম সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা গণ্ডিতে বসবাস করি। সেই গণ্ডির বিখ্যাত সাহিত্যিক আছে, বিখ্যাত কবি আছেন, তাদের তাত্ত্বিক আছেন, ওই গণ্ডির তাত্ত্বিক তাদের সাথে সম্পর্কিত, সবার একজন হয়ে উঠতে পারছে না কেউ, যেহেতু সবাই বিভক্ত, খুবই আলাদা আলাদা হয়ে গেছে দলগুলো। তো আমার মনে হয় এখানে অ্যাটেনশন স্প্যানের সমস্যা আছে, এরকম বিভক্তির সমস্যা আছে, এবং বড় কিছু পড়া বা কল্পনার সাগরে হাবুডুবু খাওয়ার যে বিষয়গুলো একেবারে জীবন থেকে হাওয়া হয়ে যাচ্ছে, এগুলো সব কিছুর মূলে যেটা আছে
যে আমাদের চর্চা করতে হবে, চর্চা বাড়াতে হবে, এবং যার যেখানে যেভাবে সম্ভব। যেমন আমি যদি সামগ্রিকভাবে চিন্তা করি দেশের কথা, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক ভূমিকা পালন করতে পারে। আগে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি ছিল, একটা লাইব্রেরি আওয়ার থাকতো, সেখানে প্রত্যেকে গিয়ে এক এক দিন এক এক সেকশন বা এক এক ক্লাস গিয়ে তারা বই নিত, পরের সপ্তাহে ওই বইটা আবার ফেরত দিত, একজন লাইব্রেরিয়ান থাকতো। এখন আপনি দেখবেন বেশিরভাগ স্কুলে লাইব্রেরির অস্তিত্ব নেই, কোনো লাইব্রেরিয়ান নেই। তো এরকম একটা পরিস্থিতি থেকে আমরা যদি স্কুলগুলোকে উত্তরণ ঘটাতে পারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, সরকারের মাধ্যমে, তাহলে অনেকগুলো রেডি পাঠক কিন্তু আমরা পেয়ে যাব। আবার যদি সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটা পাঠক তৈরির সৃষ্টির চেষ্টা করা হয়, আবার যার যেখানে সম্ভব যেভাবে, যেমন আমরা জানি যে বিশ্ব সাহিত্য কেন্দ্র অনেক চেষ্টা করছে পাঠক তৈরির। তো পাঠক তৈরির, পাঠককে সাস্টেইন করানোর জন্য যা যা করার, চর্চা করার, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করার, সেটা ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত প্রতিষ্ঠানের উদ্যোগে, সরকারের উদ্যোগে, সব জায়গা থেকে এই কাজটা যদি একসাথে শুরু করা যায়, তাহলে আমার মনে হয় যে আবার কিছুটা হলেও একটা পরিবর্তন আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আবারও আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে, দর্শক আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।